প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। জৈব যুগের 41তম লেকচারে তোমাদেরকে স্বাগতম। আজকে যে টপিকটা পড়াবো সেটা সাধারণত 2 নম্বর এবং 3 নম্বর পরীক্ষার জন্য আসে এবং সাথে সাথে অনেক সময় দেখা যায় যে উদ্দীপকে সে বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ হিসেবে ভূমিকা পালন করে। সো বেসিকটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। সো আজকে তোমরা দেখতেছো অ্যালডিহাইড এবং কিটোনের 3য় নাম্বার পার্ট। সো এগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পড়ার উদ্দেশ্য কি জানো? কারণ তোমাদের মাথায় যাতে বিষয়গুলো সেট হয়ে যায়, এই কারণে বিষয়গুলো ভালোভাবে মাথায় যাতে ধরে এবং ভালোভাবে যাতে তুমি জিনিসগুলো প্র্যাকটিস করতে পারো। সো আজকে আমরা অ্যালডিহাইড এবং কিটোনের যে সক্রিয়তা রয়েছে, মানে অ্যালডিহাইড সক্রিয় না কিটোন সক্রিয়, সেই বিষয়টা জানবো এবং এটা সম্পর্কে যে সমস্ত তোমার উদ্দীপক রয়েছে সেই উদ্দীপকগুলো আলোচনা করবে ইনশাল্লাহ, যাতে করে তোমাদের মাথায় একদম সেট আপ হয়ে যায়, এটাতে মনে থাকে। সো প্রথমে দেখো যে আমি যদি বলি অ্যালডিহাইড এবং কিটোন এটার মধ্যে কোনটা সক্রিয়, যদি প্রশ্ন করি যে অ্যালডিহাইড এবং কিটোনের সক্রিয়তা, তোমাকে যদি আমি প্রশ্ন করি যে অ্যালডিহাইড, আমার সাথে সাথে লিখতে পারো অ্যালডিহাইড ও কিটোনের সক্রিয়তা। তো তাহলে দেখো যে কোনটা বেশি সক্রিয় তোমরা কিভাবে জানবা সেটা। দেখো অ্যালডিহাইড এবং কিটোন উভয়ের মধ্যে কার্বনিল মূলক রয়েছে, তোমরা সবাই জানো অ্যালডিহাইড এবং কিটোন যে কার্বনিল মূলক রয়েছে, যদি আমি এখানে এইচ দিই তাহলে সেটা অ্যালডিহাইড, আর যদি এখানে আর দিই কিটোন। সো এখানে একটা আর থাকে, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো তাহলে সেই ক্ষেত্রে অ্যালডিহাইড এবং কিটোনের সক্রিয়তাটা মূলত কার্বনিল মূলকের কার্বনের চার্জের ঘনত্বের উপর নির্ভরশীল। তাহলে তুমি প্রথমে মনে রাখবা যে অ্যালডিহাইড, দেখো একদম নিজের মতো করে জিনিসটা চিন্তা করবা, একদম নিজের মতো করে জিনিসটা বুঝবা, তারপর তুমি খাতায় লিখতে পারবা। সো এটা মাথায় রাখবা, আমি যেভাবে পড়াচ্ছি তুমি নিজের মতো করে চিন্তা করবা, তারপর তুমি নিজের মতো করে খাতায় লিখবা, দ্যাটস অল। এরপর আমি সৃজনশীলতা আলোচনা করব, তাহলে তোমার কাছে বিষয়টা সহজ মনে হয়ে যাবে ইনশাল্লাহ। তো তাহলে দেখো যে অ্যালডিহাইড এবং কিটোনে যদি সক্রিয়তা হয় তাহলে যে কার্বনিল মূলকের চার্জের ঘনত্বের উপর নির্ভর। তাহলে আমি যদি বলি যে অ্যালডিহাইড কিটোনের সক্রিয়তা নির্ভর করে, এই অ্যালডিহাইড ও কিটোনের সক্রিয়তা নির্ভর করে, সক্রিয়তা নির্ভর করে এর কার্বনিল মূলকে তাহলে কার্বনিল মূলক কোনটা? ডাবল বন্ড ও। এই কার্বনিল মূলকে কার্বনের চার্জের ঘনত্বের উপর। তাহলে কার্বনের চার্জের ধনাত্মক চার্জের পরিমাণ যত বেশি হবে সেটি তত বেশি সক্রিয় হবে। তাহলে কার্বনের ধনাত্মক চার্জের পরিমাণ যত বেশি হবে, এই যে কার্বনিল মূলকে কার্বনের ধনাত্মক চার্জের পরিমাণ যত বেশি হবে, খেয়াল করো নিজের মতো করে লিখবা, যত বেশি হবে সেটি তত বেশি সক্রিয় হবে। তাহলে মূল কথাটা আমরা লিখে ফেললাম, রাইট? মূল কথাটা আমরা লিখে ফেললাম বা জেনে ফেললাম। এবার আমরা দেখব যে কার আসলে সক্রিয়তাটা বাড়ে এবং কার সক্রিয়তাটা কমে। মূলত আমরা দেখব এবার যে কার সক্রিয়তাটা বাড়ে এবং কার সক্রিয়তাটা কমে, সেটা আমরা দেখব। খেয়াল করো, আমরা কিন্তু এখানে মূল কথাটা জেনে গেলাম। এখন প্রশ্ন হচ্ছে কার্বনের মূলকে কার্বনটা ধনাত্মক চার্জে চার্জিত হওয়ার কারণ কি, সেটা আমাকে জানতে হবে। যে কেন ধনাত্মক চার্জে চার্জিত হবে সেটার কারণ কি, মূল কথাটা আমি লিখে ফেললাম। এই দুইটা কথা হচ্ছে মূল কথা, তোমরা আশা করি লিখে ফেলেছো এর মধ্যে। তো এখন আমি দেখবো যে এখানে মূলত কারণ কি। তাহলে কারণটা যদি আমি ব্যাখ্যা করি, তাহলে দেখো মূল ঘটনাটা যদি তুমি ব্যাখ্যা করতে চাও, তাহলে দেখো তুমি খেয়াল করো যে কার্বনে ডাবল বন্ড অক্সিজেন, তোমরা নিশ্চয়ই জানো যে এখানে কার্বনের চেয়ে অক্সিজেনের তৈত্রীনাত্মকতার মান বেশি। তো তাহলে অক্সিজেনের তৈত্রীনাত্মকতার মান আমরা সবাই জানি 3.5, আর কার্বনের তৈত্রীনাত্মকতার মান আমরা সবাই জানি 2.5। তাহলে তৈত্রীনাত্মকতার পার্থক্য প্রায় 1-এর মতো। তো তাহলে অবশ্যই এই যে দেখো এখানে এই অধিকতর তৈত্রীনাত্মক হওয়ার কারণে অক্সিজেনটা, তাহলে সেই ইলেকট্রনটা, এই যে ইলেকট্রনগুলোকে এই যে তার দিকে টেনে নেবে। তো টেনে এটা আংশিক ঋণাত্মক চার্জে চার্জিত হবে। ফলে এই কার্বনটা আংশিক, এটা ডেল্টা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় যেহেতু আংশিক অর্থে, তাহলে সেটা ধনাত্মক চার্জে চার্জিত হবে। এখন মনে করো, সিম্পলি চিন্তা করো, নর্মালি তুমি যদি মনে করো যে এখানে ধনাত্মক চার্জ আসছে, এখন এই চার্জের ঘনত্ব যদি কেউ কমিয়ে দেয় বা এই চার্জের ঘনত্ব যদি কেউ বাড়িয়ে দেয় বা এই চার্জের কারণে যদি অন্য কোনো ধরনের ঘটনাগুলো ঘটে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এখানে যে এই কার্বনের চার্জের ঘনত্ব বাড়া কমার উপরে কিন্তু তার সক্রিয়তাটা নির্ভর করবে।
কার্বনের চার্জের ঘনত্বটা বাড়া কমার উপর সক্রিয়তা নির্ভর করবে। তো তাহলে এবার চিন্তা করো নর্মালি যে আমরা সবাই জানি এই বিষয়টা নিশ্চয়ই লিখে ফেলেছো, তৈতনিয়াততার মানটা তোমরা খাতায় নোট করে ফেলো, আশা করি করে ফেলেছো, আমি মুছে দিলাম। সো এখানে একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে যে অ্যালকাইল মূলক, সেই যে অ্যালকাইল মূলক, তো অ্যালকাইল মূলক বলতে কি বোঝাচ্ছে, আমাদের CH3 মূলক, তারপর হচ্ছে C2H5, যে C2H5 মূলক, এগুলো হচ্ছে ধনাত্মক আবেশধর্মী। ধনাত্মক আবেশধর্মী মানে কি, এরা ইলেকট্রন দাতা হিসেবে কাজ করে, ধনাত্মক আবেশধর্মী। সো এই অ্যালকাইল মূলক যতগুলো অ্যালকাইল মূলক রয়েছে এগুলো হচ্ছে কি ধর্মী, ধনাত্মক আবেশধর্মী। সো এই এই মূলকগুলোকে আমরা বলতে পারি ধনাত্মক আবেশধর্মী, ধনাত্মক আবেশধর্মী। সো এই আবেশধর্মী মূলক যত বেশি যুক্ত হবে তাহলে তার অর্থাৎ কার্বনে এরা যত বেশি যুক্ত হবে কার্বনের চার্জের ঘনত্ব তত কমবে। কার্বনে ধনাত্মক কার্বনিল মূলকে কার্বনে, তার মানে কথাটা এরকম হবে, কার্বনের ধনাত্মক চার্জের পরিমাণটা কমবে, যে কার্বনিল মূলকে কার্বনের ধনাত্মক চার্জের পরিমাণটা কমবে, কার্বনিল মূলকে কার্বনের ধনাত্মক চার্জের পরিমাণটা কমবে, কার্বনে ধনাত্মক চার্জের পরিমাণটা কমবে, ধনাত্মক চার্জের পরিমাণ কমবে। তো কার্বনিল মূলকে কার্বনের ধনাত্মক চার্জের পরিমাণ যদি কমে তাহলে সক্রিয়তা হ্রাস পাবে। তো তাহলে দেখো এরা যুক্ত হলে কার্বনিল মূলকে কার্বনের ধনাত্মক চার্জের পরিমাণ কমবে। কথাগুলো কিন্তু মাথায় রাখো, এগুলো দিয়ে তোমার নিজের মতো করে লিখতে হবে কথাগুলো, কিন্তু মানে মেইন কথাটা যদি মাথায় রাখতে পারো তুমি তোমার নিজের মতো করে লিখতে পারবা। তো তাহলে কার্বনের ধনাত্মক চার্জের পরিমাণ যদি কমে তো তাহলে তার সক্রিয়তা হ্রাস পাবে, যে সক্রিয়তা হ্রাস পাবে। এই যে কথাগুলো, তো এখন আসো জিনিসটা যদি আমি বাস্তবে যদি আমি কথা বলি, তাহলে নর্মালি যদি আমি বলি, যেমন মনে করো তোমার একটা সঙ্গীর অনেক প্রয়োজন, অভাব বোধ করতেছো, কোনো একটা তোমার ফ্রেন্ড, সেটা গার্লফ্রেন্ড হতে পারে বা নাউজুবিল্লাহ, এটা না হয় ভালো। তো মনে করো খুব অভাব বোধ করতেছো, এখন তোমার একটা বন্ধু তোমাকে যদি বলে যে দোস্ত দরকার কি এত কাহিনী, আমি তোর সাথে সবসময় সঙ্গ দেবো, তাহলে তোর আর লোনলিনেসটা ফিল হবে না, তাহলে তার অন্য একটা মানে গার্লফ্রেন্ড জোগাড় করার তার যে একটা চাহিদা সেটা কিন্তু কমে যাবে। না ঠিক আছে, বন্ধু তো সাপোর্ট দিচ্ছে, সবসময় থাকতেছে, মানে তাকে অনেক বেশি সাপোর্ট দিচ্ছে, তো সেক্ষেত্রে সে আর চেষ্টা করবে না অন্য কারোর সাথে রিলেশনে যাবার, মানে সক্রিয়তাটা হ্রাস পাচ্ছে। সো যার বন্ধু বান্ধব বা বান্ধবী যত বেশি থাকবে তো সেক্ষেত্রে সে কী করবো, অন্যজনের প্রভাবটা কমিয়ে দেওয়ার চেষ্টা করবে। সো এখানেও ঘটনা হচ্ছে এরা যদি থাকে কার্বনের মূলকের সাথে যুক্ত হয়ে যায় তাহলে কার্বনের চার্জের যে ঘনত্বটা রয়েছে সেটা একটু কমিয়ে দেবে। বিষয়টা হচ্ছে মানে সারাউন্ডিংসের সাথে রিলেটেড, মানে তোমার সারাউন্ডিংসটা যদি এমন হয় যে তোমাকে যে অন্য কোনো কিছু করা থেকে যদি বিরত রাখার জন্য বা তোমার যে একটা এক্সাইটমেন্টটা সেটা কমিয়ে দিতে চায়, তাহলে তুমি একটা কাজের আগ্রহ বা কাজের যেটা করবা সেটা একটু কম করতে চাইবা। এটাই তো বাস্তবতা। সো এই বাস্তবতাটুকু যদি চিন্তা করো তাহলে এরা যদি এই কার্বনের মূলকের সাথে যুক্ত হয়ে থাকে তাহলে কার্বনের ধনাত্মক চার্জের পরিমাণটা বা কার্বনের যে তোমার যে পজিটিভ চার্জ ছিল সেটা একটু কমে যায়। তো কমে গেলে ফলে সে অন্য কারোর সাথে সহজে বিক্রিয়া করতে চাইবে না, তার নিজের মধ্যে তো রিলেশনগুলো বিল্ড আপ ভালোভাবেই হচ্ছে, সে অন্য কারোর সাথে কেন যাবে। সো এই কারণে তার সক্রিয়তাটা একটু কমে যাবে। মানে অন্য কারোর সক্রিয়তা বলতে কি বোঝায়, অন্য কারোর সাথে রিলেশন করার ক্ষমতা। এটা ছাড়াও আমরা বলতে পারি যে কেন্দ্রাকোষী কি নিউক্লিওফিলিক বিক্রিয়া। তাহলে এটা প্রশ্নইভাবে আসতে পারবে না, প্রশ্ন বলবে যে কেন্দ্রাকোষী নিউক্লিওফিলিক বিক্রিয়া কোনটা অধিক মানে সক্রিয়, কথাটা এরকমও আসবে যে কেন্দ্রাকোষী নিউক্লিওফিলিক বিক্রিয়ায়। আর আবার অপশন পরীক্ষা এইভাবে আসতে পারে যে কেন্দ্রাকোষী, আমি একটু লাল কলম দিয়ে লিখি যাতে করে তোমার মাথায় একটু থাকে, যে কেন্দ্রাকোষী যে কেন্দ্রাকোষী কেন ধনাত্মক চার্জ, এটাই কারণে কেন্দ্রাকোষী মানে নিউক্লিয়ার। তাহলে কেন্দ্রাকোষী নিউক্লিওফিলিক বিক্রিয়ায় সক্রিয়তা কমবে। এই যে সক্রিয়তা কমবে, কেন কমবে বলতো, কারণ এই যে এই মূলকগুলো যদি যুক্ত থাকে কেন্দ্রাকোষী নিউক্লিওফিলিক বিক্রিয়া, তার সক্রিয়তাটা কমবে। এই যে বেসিক সেন্স যদি তোমার মাথায় একবার থাকে, একবার ঢুকে যায়, তোমাকে আর টেনশনই করতে হবে না। তো এবার আসো আমরা ঠাস উত্তর দিয়ে দিতে পারবো, আমরা বেসিক জিনিসগুলো আমাদের পড়া হয়ে গেছে, এবার আমরা কি করব, এই জিনিসগুলো সহজে উত্তর দিয়ে দিতে পারবো। তাহলে সেই উত্তরটা আমরা উত্তরটা খুঁজি। আশা করি এটা সবাই লিখে ফেলেছো, মূল কথা লিখে ফেলেছো। এবার তোমার নিজের মতো করে এবার তুমি আমাকে বলো যে কে সক্রিয়, মিথানল সক্রিয় না ইথানল সক্রিয়। তাহলে মিথানল সক্রিয়। দেখো প্রথমে আসো আমি যদি বলি যে H C ডাবল বন্ড ও এখানে H, আমাকে বলো এখানে কি কোনো
অ্যালকাইল মূলক বা ধনাত্মক আবেশজনী কোনো মূলক আছে এখানে? সো এখানে ধনাত্মক আবেশজনী কোনো মূলক নাই, সো এটা সক্রিয়তাটা একটু বেশি হবে। কিন্তু আমি যদি বলি CH3, তাহলে সি ডাবল বন্ড ও, এখানে যদি এইচ দিই, তো তাহলে এটা এই ধনাত্মক আবেশধর্মী, এখানে কি আছে যে ধনাত্মক আবেশধর্মী, এই যে মিথাইল মূলকটা ধনাত্মক আবেশধর্মী, ধনাত্মক আবেশধর্মী, তার মানে ধনাত্মক আবেশধর্মী বলতে কি বোঝায়? তার মানে ইলেকট্রন যোগানদাতা বা ইলেকট্রন যোগানদাতা। তো ইলেকট্রন যোগানদাতারা কি করবে? এই কার্বনিল মূলকে কার্বনের চার্জের ঘনত্বটা কমিয়ে দেবে। তাহলে এই কি করবে? কার্বনিল মূলকে, এই যে কার্বনিল মূলকে, CO মূলকে আমি যদি একটু স্পষ্ট করে লিখি, কার্বনিল মূলকে, তো এটা হচ্ছে কার্বনিল মূলক, তো এটাকে তুমি এভাবে লিখতে পারো, কার্বনিল মূলকে কার্বনের চার্জের ঘনত্ব কমিয়ে দেবে। তো কমিয়ে দিলে তাহলে তার সক্রিয়তাটা অপেক্ষাকৃত কমে যাবে। তাহলে এই যে কথাগুলো তুমি তোমার নিজের মতো করে লিখতে পারবে, তাহলে সক্রিয়তা এটার বেশি, এটার কম। তাহলে আমি এই বিষয়গুলো তোমাকে মাথায় রাখতে হবে যে আবেশধর্মিতা। এখন দেখো যে কিটোনের ক্ষেত্রে, অ্যালডিহাইড এবং কিটোনের কথা যদি তুমি চিন্তা করো, তাহলে কিটোনের ক্ষেত্রে তুমি দেখো CO ডাবল বন্ড ও আছে, এখানে একটা CH3 মূলক, এখানে একটা CH3 মূলক। তাহলে আমাকে বলো এখানে ধনাত্মক আবেশধর্মী মূলক কয়টা? এখানে ধনাত্মক আবেশধর্মী মূলক কয়টা? CH3, তাহলে দুইটি ধনাত্মক আবেশধর্মী মূলক বিদ্যমান। তাহলে এখানে দুটি ধনাত্মক আবেশধর্মী কি বিদ্যমান? CH3 মূলক বিদ্যমান। এই যে CH3 মূলক বিদ্যমান। তো তাহলে সক্রিয়তার ক্রমে যদি আসে, তো তাহলে সেক্ষেত্রে সবচেয়ে সক্রিয় কোনটা? যে এই যে CHO সবচেয়ে সক্রিয়, তারপর হচ্ছে CH3 CHO, তারপর সবার শেষে এই যে CH3CO CH3। সো এবার আসো আমাকে বলো যে তাহলে কিটোনের সক্রিয়তা আরো কমলো। এবার তোমাকে যদি পরীক্ষায় প্রশ্ন করে, আমি যদি প্রশ্ন করি যে ইথানল সক্রিয় নাকি তোমার এসিটোন সক্রিয়, তোমাকে যদি প্রশ্ন করি, তাহলে তোমাকে আমি প্রশ্ন করলাম, এখন আমি একটা প্রশ্ন করতে পারি যে অ্যালডিহাইড কিটোনের মধ্যে কোনটা অধিক সক্রিয়? আমি প্রশ্ন করলাম যে অ্যালডিহাইড ও কিটোনের মধ্যে কোনটি বেশি সক্রিয়? যে কোনটি বেশি সক্রিয় প্রশ্ন করলাম। তো এবার তুমি তোমার নিজের মতো করে লিখতে পারবে না যে অ্যালডিহাইডে যদি মিথানল যদি হয় তাহলে সেক্ষেত্রে সবচেয়ে বেশি সক্রিয় হবে, কারণ এটার মধ্যে কোনো ধনাত্মক আবেশধর্মী কোনো অ্যালকাইল মূলক যুক্ত নাই। তো ফলে কার্বনিল মূলকের চার্জের ঘনত্ব সবচেয়ে বেশি। খাতায় লিখে ফেলো, কার্বনিল মূলকের চার্জের ঘনত্ব কার্বনিল মূলকে কার্বনের চার্জের ঘনত্ব সবচেয়ে বেশি, তো ফলে এটা সক্রিয়তা বাড়বে। অন্যদিকে আমি যদি কিটোন বলি, তাহলে কিটোনে মিনিমাম দুইটা, এটাকে CH3 মূলক না দিয়ে তুমি আর দিতে পারো, CO দিতে পারো, তাহলে এই আরটা হচ্ছে ধনাত্মক আবেশধর্মী অ্যালকাইল মূলক, এখানে আর দিতে পারো, এটা আর, তাহলে এটাও আর, তাহলে ধনাত্মক আবেশধর্মী কি বিদ্যমান? দুইটা অ্যালকাইল মূলক বিদ্যমান। তো ধনাত্মক আবেশধর্মী যদি দুইটা অ্যালকাইল মূলক যদি বিদ্যমান হয়, তাহলে তার সক্রিয়তা স্বাভাবিকের চেয়ে কি হবে? কম হবে। আমরা কি বিষয়টা বুঝতে পেরেছি? সো এটা থেকে প্রত্যেকটা বছরই পরীক্ষা আসবে এবং তোমাদের HSC পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ এই টপিকটা। সো মাথা ঠান্ডা করে নিজের মতো লিখবে। এগুলো এমন না যে তুমি মানে মুখস্থ করে অনেক কিছু করে লিখতে পারবা, এগুলো নিজের মতো করে লিখতে পারবা। পরীক্ষায় সরাসরি এরকম করে আসবে না, পরীক্ষা প্রশ্ন আকারে আসবে যে একটা উদ্দীপক দেবে, উদ্দীপক বলে অমুক এবং তমুকের মধ্যে কোনটা বেশি সক্রিয়। এরপর আমরা যে একটা সৃজনশীল করব, উদ্দীপকগুলো করব, তাহলে তোমাদের কাছে বিষয়টা সহজ মনে হবে। তাহলে দেখো এখানে একটা উদ্দীপক দেখতে পাচ্ছ তোমরা, যে এখানে বলা হচ্ছে, দেখো যে নর্মালি তুমি চিন্তা করো যে এখানে হচ্ছে একটা প্রোপানল থেকে জারিত হলে কি তৈরি হয়? ডেফিনেটলি কি তৈরি হবে? প্রোপানেল তৈরি হবে। তো জারিত করা মানে কি? অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড তৈরি হয়। সো সি যৌগটি কি হবে? আমি একদম লিখে দিচ্ছি এখানে, তোমাদের যাতে মাথায় যাতে ভালো করে থাকে। তাহলে CH3 CH2 CHO হবে, রাইট? এই যে প্রোপানলকে জারিত করলে প্রোপানেল পাওয়া যায়, রাইট? সো এবার আসো বি যৌগকে জারিত করলে ডি যৌগ পাওয়া যায়। আবার বলছি, বি যৌগকে জারিত করা মানে হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট এবং লঘু সালফিউরিক অ্যাসিড উপস্থিতি বিক্রিয়া করলে জাইমান অক্সিজেন তৈরি হয়। সেই জাইমান অক্সিজেনটা ডি যৌগ তৈরি করে। কিন্তু এখানে দেখো আমার এটা ইনকমপ্লিট। কি ইনকমপ্লিট? কারণ এখানে বলেছে দেখো বি যৌগটি হলো এ যৌগের অবস্থান সমাণু। তাহলে বি যৌগটি কি যৌগের? এই এ যৌগের অবস্থান সমাণু তোমাকে বলেছে। তাহলে এ যৌগের অবস্থান সমাণু বলতে কি বোঝাচ্ছে? তাহলে তুমি একটু খেয়াল করো, অবস্থান সমাণু যদি বলে
তাহলে এখানে যদি তুমি চিন্তা করো, দেখো নর্মালি তুমি চিন্তা করবা, তাহলে এখানে আমি এই বি যৌগটা কি হতে পারে সম্ভাব্য, দেখো CH3, তাহলে CH দেন CH3 হয়ে দেন এখানে একটা OH, তাহলে অবস্থান সমানু না এটা দেখো তো অবস্থান সমানু না, তারপরে 2 প্রোপানল, এটা হচ্ছে 2 প্রোপানল, অবস্থান সমানু মানে হচ্ছে 2 প্রোপানল, তাহলে এটা হচ্ছে এ যৌগ, তাহলে এ যৌগের অবস্থান সমানু এটা। তাহলে আমরা জানি 2 ডিগ্রি অ্যালকোহল, এটা 2 ডিগ্রি অ্যালকোহল দেখাই যাচ্ছে কেমনে 2 ডিগ্রি অ্যালকোহল, বুঝছো তো মাঝখানে। সো এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল। আমি যদি লিখি অ্যালকোহল, বুঝে বুঝে যদি পড়ো তাহলে তোমাদের কাছে জিনিসটা অনেক সহজ মনে হবে। সো এটা 2 ডিগ্রি অ্যালকোহল। এবার আমাকে বলো এই 2 ডিগ্রি অ্যালকোহল, তাহলে যে এটা বি যৌগ, তাহলে এই 2 ডিগ্রি অ্যালকোহলকে যদি জারিত করি তাহলে আমরা কি পাবো, কিটোন পাবো। আমি আগেও বলেছি যে মাঝখানে 2 ডিগ্রিকে যদি জারিত করি তাহলে আমরা কিটোন পাবো। তাহলে এই মাঝখানের এই যৌগটা হবে, এই দেখো CH3, এখানে CO দেন CH3, তো হয়ে গেছে তো আমাদের উদ্দীপকটা আমরা সলভ করে ফেললাম। এই যে উদ্দীপকটা আমরা সলভ করে ফেললাম, তো এবার সলভ করলে এবার আসো গ্রিগনার্ড বিকারক ব্যবহার করে বি যৌগটা প্রস্তুত করতে বলছে। তাহলে গ্রিগনার্ড বিকারক ব্যবহার করে 2 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করা তোমাদেরকে পড়িয়েছিলাম না, মনে আছে কিনা বলো তো? 2 ডিগ্রি অ্যালকোহল ব্যবহার করে গ্রিগনার্ড বিকারক কেমনে প্রস্তুত করা যায় বলো তো, তোমরা নিজেরাই বলো। কারণ 2 ডিগ্রি অ্যালকোহল যদি আমরা ব্যবহার করি, মানে উৎপন্ন করতে চাই গ্রিগনার্ড বিকারকে, তাহলে আমরা কি 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 দিয়ে করতে হবে, মনে আছে কিনা? অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড কে কি বলা হয়, গ্রিগনার্ড বিকারক বলা হয়। তো গ্রিগনার্ড বিকারকে 1 কার্বনের অধিক কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড দিয়ে কি করতে হবে, বিক্রিয়া করাতে হবে। তো তাহলে জিনিসটা যদি বিক্রিয়াটা যদি আমি একটু লিখি, তাহলে তোমাদের জ্ঞাতার্থে যদি জিনিসটা আমি একটু লিখি, তাহলে আমার কাছে মনে হচ্ছে তোমরা বিষয়টা একটু জানতে পারলা, বুঝতে পারলা। আমি একটু লিখাচ্ছি, দেখো তোমাদের জিনিসগুলো জানা দরকার, কারণ এগুলো আদা আদা করলে তো হবে না, জিনিসগুলো ভালোভাবে বুঝতে হবে, বুঝলে না তোমরা জানতে পারবে বিষয়টা, একটু মাথায় রাখো। সো আমি করতেছি, দেখো যে একটু স্মরণ করা দিচ্ছি তোমাদেরকে। তাহলে দেখো এই যে গ্রিগনার্ড অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে গ্রিগনার্ড বিকারক বলা হয়। তাহলে দেখো আমরা জানি যে CH3, এই যে CH3 C, দেখো আমি এগুলো আবার লিখতেছি তোমাদের প্রয়োজনে, C ডাবল বন্ড O আর এখানে হচ্ছে H, আমি আবার লিখতেছি দরকার হলে আমি তোমাদের বোঝানোর জন্য জিনিসটা আবার লিখলে তাহলে তোমাদের মনে থাকবে জিনিসটা। এই যে এখানে থাকবে ডাবল বন্ড ও থাকবে। তো সো এটা 1 ডিগ্রি, যেহেতু আমরা গ্রিগনার্ড বিকারক তৈরি করব, তাহলে সেক্ষেত্রে যেহেতু আমাকে কি তৈরি করতে বলছে যে 2 ডিগ্রি বলতে এখানে স্পেসিফিকলি তোমাকে বলে দিয়েছে 2 ডিগ্রি আমরা 2 প্রোপানল। সো এটাকে আমরা স্পেসিফিকলি বলে দিয়েছে আমাদেরকে 2 প্রোপানল, অথবা প্রোপানল 2 আমাদেরকে স্পেসিফিকলি বলে দিয়েছে। সো 2 প্রোপানল বা প্রোপানল 2 তৈরি করতে বলেছে। সো সেক্ষেত্রে আমাকে যে বিকারকটা দিতে হবে সেটা হচ্ছে, দেখো এই এক কার্বন আর অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড যেটা আমাকে দেবো যে গ্রিগনার্ড বিকারক, যে CH3 অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড মানে হচ্ছে কি, আমরা ক্লোরিন দিতে পারি, যে ক্লোরিন, তাহলে এটা গ্রিগনার্ড বিকারক। সো এটা যদি বিক্রিয়া দিই তাহলে দেখো শুষ্ক ইথারে, তাহলে বিক্রিয়াটা যে শুষ্ক ইথারে যদি হয়, এই যে শুষ্ক ইথারে, তাহলে কি ঘটনাটা ঘটবে তোমরা সবাই জানো, তারপরে আমি জিনিসটা আবার দেখাচ্ছি। তাহলে এখানে দেখো CH3, এখানে C, আর এখানে OMG, এখানে ক্লোরিন তৈরি হবে, রাইট? কেন? এই যে এখানে দুইটা পার্ট আছে, নিশ্চয়ই তোমরা সবাই জানো দুইটা পার্ট। তাহলে এটা হচ্ছে যে পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ। তাহলে আর এই জায়গাতে এটা, এই যে এখানে এটা আংশিক নেগেটিভ চার্জ দিতে হবে, এটা আংশিক পজিটিভ। সো এটার মধ্যে পজিটিভ চার্জের মধ্যে এখানে CH3 ঢুকবে। সো এখানে একটা CH3 আসবে, যে CH3 আসবে, রাইট? আর এখানে একটা H সূত্রের থেকে যাবে। দেন এবার এটাকে যদি আমরা হাইড্রোলাইসিস করি, যে পানি দিই, তাহলে সেক্ষেত্রে কী ঘটনা ঘটবে দেখো সহজভাবে চিন্তা করো। তাহলে এক্ষেত্রে আমি জিনিসটাকে একটু এইভাবে নিচে দিয়ে বিক্রিয়া দিতে চাই, এই যে H2 যদি আমি বিক্রিয়া দিই, তো তাহলে সেক্ষেত্রে কী তৈরি হবে বলো? সেক্ষেত্রে তৈরি হবে আমার যে CH3 তৈরি হবে, এখানে CH তৈরি হবে, আর এখানে O এটার সাথে H তৈরি হবে। দেন আমার এই যৌগের সাথে এখানে CH3টা আগে থেকেই আছে, সো আমার প্রোপানল তৈরি হয়ে গেল। সো আমার প্রোপানল কী হবে, তারপরে আমার কমন উৎপাদ হিসেবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি ক্লোরাইড এটা তৈরি হলো, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি ক্লোরাইড। সো কমন উৎপাদ হিসেবে আমার এটা তৈরি হলো। সো এটা হচ্ছে প্রোপানল 2, এই যে প্রোপানল 2। সো এবার আমাকে বলো তোমরা নিজেদের মতো করে যদি চিন্তা করো তাহলে তোমাদের কাছে বিষয়টা সহজ মনে হবে না? বলো তো সহজ হবে নাকি কঠিন হবে? একদম সোজা চিন্তা করো। সো এবার তুমি এটা বর্ণনা করবা যে এখানে ইথানলের সাথে ইথানল বা এসিটালডিহাইড, ইথানল এটার নাম হচ্ছে ইথানল বা এসিটালডিহাইড বা তুমি 2 কার্বন যেহেতু আছে, তাহলে এখানে কি এসিটালডিহাইড বলা যায়, আমরা বলতে পারবো। তাহলে ইথানল বলতে পারবো, সো অথবা ইথানলডিহাইড বলতে পারবো এটাকে। তারপরে এখানে দেখো মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, সো এটা হচ্ছে গ্রিগনার্ড বিকারক, এটার নাম দিতে পারো মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড।
ক্লোরাইড, আবার বলছি কি বলতো, মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তো এটা যদি বিক্রিয়া দিই তাহলে সেক্ষেত্রে আমার এই যে এখানে তৈরি হবে, তারপরে দেন এখানে কি তৈরি হচ্ছে, আমরা এটাকে যে আবার হাইড্রোলাইসিস করে অর্থাৎ পানির সাথে বিক্রিয়া দিই, দেন আমার কাঙ্ক্ষিত উৎপাদটা পাবো। সো এভাবে তো আমরা বিষয়গুলো কি করতে পারি, বুঝতে পারি। এবার আসো বীজগটি প্রস্তুত করে ফেললাম, আমরা বীজগটি প্রস্তুত করে ফেললাম। এবার আসো সিওডি এর মধ্যে, যে সিওডি এর মধ্যে কেন্দ্রাকর্ষী দ্রুত বিক্রিয়ায় কোনটি অধিক সক্রিয় ব্যাখ্যা করো। এবার আমি যে কিছু বললাম যে সি মানে হচ্ছে কি বলতো অ্যালডিহাইড, আর ডি মানে হচ্ছে কিটোন। তো এবার আমাকে বলো কোনটা অধিক সক্রিয় হবে। ডেফিনেটলি অ্যালডিহাইড সক্রিয় হবে। সো অ্যালডিহাইডটা কেন সক্রিয় হবে তুমি বলবে, একটা মাত্র অ্যালকাইল মূলক যুক্ত আবেশধর্মী, আর এখানে দুইটা অ্যালকাইল মূলক যুক্ত আছে, ফলে তার কার্বনিল মূলকে কার্বনের ধনাত্মক চার্জের পরিমাণটা আরও বেশি পরিমাণে কমিয়ে দেবে। তো কমিয়ে দিলে যত বেশি কমিয়ে দেবে এই কেন্দ্রাকর্ষী দ্রুত বিক্রিয়া, যে কেন্দ্রাকর্ষী যেটা বলবো নিউক্লিওফিলিক বিক্রিয়া। সো আমরা এখানে লিখেছিলাম যে নিউক্লিওফিলিক বিক্রিয়ায় আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে এই বিষয়গুলো পরীক্ষায় শুধু এইভাবে আসে না, যে অ্যালডিহাইড কিটোন কোনটি অধিক বেশি সক্রিয় কোনটার মধ্যে, এই যে জিনিসটা আমি আগেও লিখিয়েছিলাম, আবারও তোমাদেরকে বলে যাচ্ছি। সো এখানে পরীক্ষায় যেভাবে আসবে সেভাবে তোমাদেরকে বিষয়গুলো কেন্দ্রাকর্ষী নিউক্লিওফিলিক বিক্রিয়া, নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া দাও, দ্রুত বিক্রিয়া, এই যে দ্রুত বিক্রিয়ায় কোনটা বলো, কেন্দ্রাকর্ষী নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়ার সক্রিয়তা কার বেশি বলো, অবশ্যই অ্যালডিহাইডের বেশি, অবশ্যই অ্যালডিহাইডের বেশি, অবশ্যই অ্যালডিহাইডের বেশি। সো এটা তুমি তোমার নিজের মতো করে ব্যাখ্যা করতে পারবা না বলো তো, পারবা কিনা, নিজের মতো করে করবা। এখানে কার্বনিলমূলক তোমার এখানে অ্যালকাইলমূলক দুইটা আছে, আর এখানে অ্যালকাইলমূলক অর্থাৎ অ্যালকাইলমূলক একটা আছে, এটা পুরোটাই অ্যালকাইলমূলক। সো এটা যতটুকু কমাবে এই দুইটা দুই দিক থেকে আরও বেশি পরিমাণে কার্বনিলমূলকে কার্বনের চার্জের ঘনত্বটা কমিয়ে দেবে। তো তাহলে আর কার্বনিলমূলকে যদি কার্বনের চার্জের ঘনত্বটা কমিয়ে দেয়, এই যে CH3 মূলক আর এখানে CH3 মূলক যদি কমিয়ে দেয়, এখানে ধনাত্মক আংশিক ধনাত্মক আর এটা আংশিক ঋণাত্মক এখানে দিবা, তো ফলবাদে এই যে ধনাত্মক আবেশধর্মী হওয়ার কারণে এই যে এটার সক্রিয়তাটা এটা কমাই দেবে, এই যে ধনাত্মক চার্জের ঘনত্বটা কমাই দেবে। তো ধনাত্মক চার্জের ঘনত্বটা কমাই দেওয়ার কারণে আমরা জানি যে কিটোনের সক্রিয়তাটা অপেক্ষাকৃত অনেক কম। সো এই বেসিক যদি তোমার মাথায় থাকে তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না, না না, একদমই আটকাতে পারবে না। তো মাথায় রাখবা বিষয়গুলো একদম মনোযোগ সহকারে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এরপরে যদি আমরা আসি, এবার যদি আমি বলি যে আরেকটা যদি সৃজনশীল আমি যদি দেখতে চাই তাহলে তুমি একটু খেয়াল করো, যেখানে বলা হচ্ছে দেখো C4H8 এ সমাণু বি সমাণু ওজনীকরণ করলে আমি দেখতেই পাচ্ছি এটা হচ্ছে একটা অ্যালকিন। তো অ্যালকিনকে ওজনীকরণ করলে কি তৈরি হয়, অ্যালডিহাইড তৈরি হয়। তোমরা সবাই জানো অ্যালকিনকে ওজনীকরণ করলে অ্যালডিহাইড এবং কিটোন দুইটাই তৈরি হতে পারে, অ্যালডিহাইড এবং কিটোন দুইটাই তৈরি হতে পারে। সো এখন আমাকে এখানে প্রশ্ন করেছে, দেখো এখানে এই উদ্দীপকের মধ্যে কিন্তু আমার বিষয়গুলো জানা যাবে, অলবোর্ড 2018 সালে এসেছে এটা। সো উদ্দীপকে দেখলেই বিষয়টা আমরা কি বুঝতে পারবো যে আসলে আমার এ কোনটা, বি কোনটা, এক্স কোনটা, ওয়াই কোনটা, এম প্রাইম কোনটা। একটু দেখো খেয়াল করো, আমি এটা সম্ভাব্য সমাণুসমূহ আমি প্রথমে লিখতেছি বুঝার জন্য। দেখো এটা সম্ভাব্য সমাণুসমূহ যদি আমি লিখি তাহলে আমি তিনটা সমাণু পাবো। দেখো একটা হচ্ছে CH3, তাহলে দেখো একটা হচ্ছে CH2, তাহলে দেখো আরেকটা CH ডাবল বন্ড CH2, দেখো এই একটা সমাণু, তার মানে বিউটিন 1, এটা 1 নম্বর সমাণু। আবার 2 নম্বর সমাণু মাঝখানে যদি আমি করি তাহলে সেক্ষেত্রে আরেকটা সমাণু আমি পাচ্ছি। তাহলে 2 নম্বর সমাণুটা হচ্ছে আমার CH3 CH ডাবল বন্ড CH দেন CH3, তাহলে এটা কত নাম্বার সমাণু, 2 নম্বর সমাণু। অ্যালকিন যেহেতু দুইটা সমাণু, তার তৃতীয় নম্বর আরেকটা সমাণু আমি পাবো, সেই সমাণুটাও আমি লিখতেছি। সেই সমাণুটা হচ্ছে দেখো 3 নম্বর সমাণু যেটা, সেটা দেখো CH3 C দিলাম, এখানে CH3 দিলাম, আর এখানে ডাবল বন্ড দিয়ে এখানে একটা CH2 দিলাম। সো এটাকে আমি বলতে পারি যে এটাতে আমরা দেখো 2 মিথাইল বিউটিন প্রোপিন, 2 মিথাইল, এটার নাম হচ্ছে 2 মিথাইল প্রোপিন। প্রোপিন কেন প্রোপিন, কারণ প্রোপিনের 1 2 আর দেওয়ার দরকার হবে না, কারণ এদিক থেকেও এটা মানে যদি আমি এখানে দ্বিবন্ধনটা এখানে দিই তাও নাম সেম হবে। সো এটা 2 মিথাইল প্রোপিন আমি দিলাম, তাহলে আমি 3টা সমাণু পেলাম সম্ভাব্য। এবার আমি দেখবো যে এই 3টা সমাণুর মধ্যে আমি এবার হিসাব করবো। দেখো যদি মাঝখানেরটাকে আমরা সবাই জানি, তোমাদেরকে আবার আমি বিষয়টা অবগত করাচ্ছি যে এইটাকে যদি আমি মাঝখানে যদি ওজনীকরণ করি, যে এখানে যদি ওজনীকরণ করি, যারা আমার ওজনীকরণ বিক্রিয়াটা করো নাই অবশ্যই তো জানা আছে, যারা ওজনীকরণ করে নিবা, তাহলে এটাকে যদি ওজোনালাইসিস করি তাহলে দুইটা কি পাবো, দুইটা অ্যালডিহাইড অর্থাৎ দুইটা সমান কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড পাবো। তো সো আমি বি যৌগটার আমি সম্ভাব্য বিষয়টা পেয়ে গেলাম। তাহলে এটাকে যদি আমি ওজনীকরণ করি, আমি নিশ্চয়ই তোমরা সবাই জানো ওজনীকরণ, যে বিউটিন 2 কে যদি ওজনীকরণ করি তাহলে দুইটা অ্যালডিহাইড পাওয়া যায়, এবং দুইটা অ্যালডিহাইড একটা হচ্ছে CH3
আরেকটা হচ্ছে CHO। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো, স্যার আপনি আন্দাজে এটা কেমনে বলে ফেলেন যে CH3CHO হবে, কেমনে বলে ফেললেন? তাহলে মাঝখানে ভাঙবে, ওজনীকরণ করলে মাঝখানে ঘরবাড়ি তৈরি হবে, নিশ্চয় জানো। তো ঘরবাড়ি তৈরি হলে ওখানে আবার জিঙ্কের সাথে বিক্রিয়া করবা, তার পানির সাথে বিক্রিয়া দিবা। তো বিক্রিয়া দিলে তাহলে সেক্ষেত্রে এটা অ্যালডিহাইড মূলক হবে, এটা অ্যালডিহাইড। তাহলে সেম সমকার্বন মাঝখানে যেহেতু ভাঙবে, তার সমান কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড তৈরি হবে। তো সো এটা সমান কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড তৈরি হয়েছে, দুইটা একই যেতে। সো বি নাম্বারটা আমার কনফার্ম হয়ে গেছে। কিন্তু এবার এ নাম্বারটা আমার কনফার্ম হয়নি, এ নাম্বারটা আমার কনফার্ম হয়নি। কেন কনফার্ম হয়নি? কারণ এই নাম্বারে যদি আমি এটার সাথে ওজনীকরণ করাই, তাহলে আমি এখানে একটা অ্যালডিহাইড পাবো, তার মানে একটা প্রোপানেল পাবো, আর আরেকটা পাবো মিথানেল পাবো। সো এখানে একটা প্রোপানেল হতে পারে একটা, তার মানে সম্ভাব্য এটা, মানে এখানে এক্স আর ওয়াইটা আমি একটা প্রোপানেল আমি এখানে লিখতে পারি তোমাদের বোঝার জন্য। তাহলে এখানে এটাকে যদি ওজনীকরণ করি, তাহলে আমি দুইটা কম্পাউন্ড পাবো, দুইটা কম্পাউন্ড O3 যদি করি, তাহলে একটা পাবো CH3 CH2 CHO পাবো, দেখে মাঝখান দিয়ে ভাঙবে এখানে। সো আরেকটা কম্পাউন্ড পাবো আমি প্লাস HCHO পাবো, HCHO পাবো, CHO, তাহলে দুইটা কম্পাউন্ড পাবো এটাকে। তাহলে এখানে ওজনীকরণ করলে আবার এটাকে যদি আমি ওজনীকরণ করি, তাহলে কিন্তু একটা পাবো মিথানেল আর আরেকটা পাবো কিটোন। সো এটাকে যদি আমি ওজনীকরণ করি, কারণ দেখো এই জায়গাতে ভাঙবে, এই জায়গাতে ভাঙলে এখানে একটা O থাকবে, তো O থাকলে তাহলে একটা পাবো CH3 COCH3, আর আরেকটা পাবো HCHO, তার মানে মিথানেল পাবো। সো এটা আমার জন্য বেস্ট সুইটেড মনে হচ্ছে। কেন? কারণ এখানে বলেছে এক যৌগ টলেন বিকারক সহ, দেখো এক্স যৌগ টলেন বিকারক সহ সিলভার দর্পণ সৃষ্টি করে। তাহলে এই এক্স যৌগটা টলেন বিকারক সহ সিলভার ওয়াই যৌগ করে না। তো তাহলে দেখো এখানে কিন্তু দুটাই অ্যালডিহাইড পাচ্ছি, অ্যালডিহাইড কিন্তু অবশ্যই টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে। সো আমার এই এ নাম্বারটা মানে এক নাম্বারটা, এই যে এক নাম্বারটা আমার জন্য কারেক্ট হবে না। কেন কারেক্ট হবে না? কারণ দুটাই আমি অ্যালডিহাইড পাচ্ছি, দুটাই অ্যালডিহাইড পাচ্ছি, কারণ দুইটা অ্যালডিহাইড কিন্তু টরেন্ট বিক্রিয়ার সাথে বিক্রিয়া করে, কিন্তু কিটোন বিক্রিয়া করে না। সো আমার সম্ভাব্য এই যে এ সমানুটা হবে, তার মানে 3 নম্বরে যে সমানুতাটা সেটাই হবে এ। সো এগুলো যদি গিলু না থাকে মাথায়, সমাজদারকে লিয়ে ইশারায় কাফিয়ে একটা কথা বলা হচ্ছে, সমাজদারকে লিয়ে ইশারায় কাফিয়ে। জানি যারা বুঝদার তাদের জন্য এই বিষয়গুলো বোঝাটা খুবই সহজ, যারা বুঝদার না তাদের জন্য কঠিন। সেন্সটা ক্রিয়েট হবে কি, মানে আমি সমানুটা করলাম, করার পর ওজনীকরণ করলে কি হবে, সে সম্ভাব্য সমানুসমূহ মানে আমার মাথার মধ্যে সেট হয়ে থাকতে হবে। তো সম্ভাব্য সমানুসমূহ যদি এখানে যদি আমি কেবল প্র্যাকটিস করাইছি আমি নিশ্চয়ই, তাহলে এখানে যদি আমি ওজনীকরণ করি, তাহলে সেক্ষেত্রে আমার একটা কিটোন পাবো আর একটা আমি অ্যালডিহাইড পাবো। এখন এইগুলো যদি তুমি বলো স্যার আমাকে বিক্রিয়া সহ দেখাই দেন, তোমরা তো এগুলো আমি করিয়েছি, তারপরেও তোমাদের বিষয়গুলো সেন্সটা থাকা উচিত। তো সো এখন আমি দেখাচ্ছি তোমাদেরকে। এবার আমি প্রশ্নে আসি, তাহলে আমি সম্ভাব্য সমানু পেয়ে গেলাম বোঝানোর জন্য তোমাকে। এবার আসো, কেন্দ্রাকর্ষী দ্রুত বিক্রিয়ায় এক্স অপেক্ষা এম কম সক্রিয়। তাহলে এবার তুমি বলো এক্স অপেক্ষা এম কম সক্রিয়তা অবশ্যই হবে, কারণ কেন্দ্রাকর্ষী দ্রুত বিক্রিয়ায় এক্স অপেক্ষা, এখানে বলা হচ্ছে যে এম কম এক্স অপেক্ষা এম কম সক্রিয় ব্যাখ্যা করো। তাই আমাদের এক্স এর মান আমি কি পাচ্ছি, এক্সটা টরেন্ট বিকার সহ সিলভার দ্রবণ সৃষ্টি করে। তো তাহলে এক্সটা টরেন্ট বিকার সহ সিলভার দ্রবণ যদি সৃষ্টি করে, তাহলে সেটা মিথানেল, এক্সটা হচ্ছে মিথানেল। তাহলে এইচ এটা মিথানেল, কেন? এই যে কারণ যেহেতু টরেন্ট বিকারের সাথে বিক্রিয়া করে, সো এটা হবে মিথানেল, ACHO মিথানেল, রাইট। সো এবার আসো এমটা, তাহলে এমটা হচ্ছে কি বলতো, এমটা হচ্ছে ইথানেল, এমটা হচ্ছে ইথানেল। তো এমটা হচ্ছে ইথানেল, ইথানেল আমি এম প্রাইম দিয়েছি, এটা এম দাও, 2s এম দাও, তো সুবিধা হবে। তাহলে এমটা হচ্ছে ইথানেল। তো আমরা তো এইমাত্রই পড়েছিলাম যে মিথানেলের সক্রিয়তাটা ইথানল অপেক্ষা বেশি, কি এইমাত্র পড়াইছিলাম না বলো তো? মিথানেলের সক্রিয়তাটা ইথানল অপেক্ষা বেশি এইমাত্র পড়াইছিলাম না? কেন বেশি? কারণ মিথানেলের মধ্যে কোনো অ্যালকাইল মূলক নাই, কিন্তু ইথানেলের মধ্যে, কিন্তু কার মধ্যে? ইথানেলের মধ্যে অ্যালকাইল মূলক আছে ধনাত্মক আবেশধর্মী, যেটা কার্বনিক মূলকের কার্বনের ধনাত্মক চার্জের ঘনত্বটা কি করে দেয়, কমিয়ে দেয়। ফলে কার্বনিক মূলকের সক্রিয়তাটা কমিয়ে দেয়। তো ফলে আমরা বুঝতেই পারতেছি যে এখানে মূল কথা, মানে এই কোশ্চেনটার অল্টারনেটিভ কোশ্চেনটা হচ্ছে কি, মিথানেল ইথানল অপেক্ষা, যে মিথানেল মানে ACHO অপেক্ষা HCHO CH3CHO অপেক্ষা তাহলে এই ACHO এটা অপেক্ষা বেশি সক্রিয়, বেশি সক্রিয়। তো এটা যেই কথা, মানে এটা অপেক্ষা কার অপেক্ষা, এইটা অপেক্ষা বেশি সক্রিয়, তার মানে এটা বেশি সক্রিয়, তার সক্রিয়তার সিরিজে এটা বেশি। কেন? এইমাত্র তোমাদেরকে আমি পড়িয়েছি। সো তুমি যদি বিক্রিয়াগুলো দেখে বুঝতে পারো, তাহলে তোমার জন্য বিষয়টা সহজ মনে হবে। আর যদি বিক্রিয়া দেখে বুঝতে না পারো, তাহলে কখনোই তুমি বিষয়গুলো ফিল করতে পারবে না।
বুঝতে পেরেছো বিষয়টা? সো এগুলো মজা যদি বুঝতে পারো। এবার আমাকে বলো জ্যামিতিক সমানতা এ যোগ 30 জ্যামিতিক সমানতা প্রদর্শনের সম্ভাব্যতা। তাহলে এ যোগ কি পেয়েছো? তাহলে এ যোগটা, এই এ যোগটা হচ্ছে কোনটা? এ যোগটা কোনটা? এ যোগটা হচ্ছে এটা। তাহলে এ যোগটির জ্যামিতিক সমানতা প্রদর্শনের সম্ভাব্যতা বিশ্লেষণ করো। তো এই যে এ যোগটা হচ্ছে এটা, এই যে এ যোগটা এটা, এ যোগটা এটা, এটা কি জ্যামিতিক সমানতা দেখাবে? দেখানোর কোনো সম্ভাবনা আছে? কেন দেখাবে না আমি তোমাকে বলি। দেখো এখানে দেখো এ যোগটি এ ও, আচ্ছা এ ও এখানে ইয়া যোগ হবে, বি যোগটি, সরি এখানে বি যোগ থাকবে। তাহলে এ যোগ জ্যামিতিক সমানতা দেখাবে না কেন? জ্যামিতিক সমানতা দেখানোর সত্য কি? দেখো CH3, তো আমি যদি এটাকে একটু ইয়া করি CH2, এখানে যদি আমি ইয়া দিই একটু ভালো করে দিই, তাহলে CH2, তাহলে এখানে যদি আমি এখানে C দিই, এখানে হাইড্রোজেন দিই, তাহলে এখানে ডাবল বন্ড দিই, তাহলে এখানে একটা H, এখানে একটা H। সো এখানে দেখো দ্বিবন্ধনের এই পাশে একই জাতীয় মূলক আছে, এখানে একই জাতীয় মূলক আছে, যে একই জাতীয় মূলক আছে। সো একই জাতীয় মূলক হলে সে জ্যামিতিক সমানতা দেখাবে না। কিন্তু অপরদিকে যদি আমি CH3, এখানে C, এখানে C, এখানে যদি আমি বলি এখানে H হবে একটা ডাবল বন্ড C, আর এখানে CH3, আর এখানে H। তার মানে দেখো এই যে মাঝখানে এই কার্বনটাকে মানে দ্বিতীয় নাম্বারটাকে যে এটা যেটা বি, তো বিটাকে যদি লিখি তাহলে এটা জ্যামিতিক সমানতা দেখাবে, কারণ এই যে দ্বিবন্ধনের এক পাশে ভিন্ন ভিন্ন মূলক যুক্ত এবং তারা এটা হচ্ছে সিস সমীকরণ এক পাশে, আর ট্রান্স হচ্ছে কোনাকুনি থাকলে। সো এটা জ্যামিতিক সমানতা যখন আমি পড়িয়েছিলাম তখন বিষয়টা আমি ব্যাখ্যা করেছিলাম। সো দেখছো কিনা যে একটার মধ্যে আরেকটা বিষয়টা জড়িত। সো এই কারণে আমি বারবার বলি যে শুধুমাত্র জৈব যৌগটা পড়লেই হয় না, জৈব যৌগগুলো পড়ার সাথে সাথে বিশ্লেষণধর্মী হতে হয়, মানে বুঝতে হয়, বুঝলে তোমার কাছে বিষয়গুলো সোজা মনে হবে। আর যদি তুমি না বুঝে তাহলে উদ্দীপক দেখে তোমার মাথা টাস্কি খেয়ে যাবা, আর টাস্কি খেলে দেখা যাবে তোমার এই জিনিসগুলো প্র্যাকটিস করা হবে না। এই কারণে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, বেসিকটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে মোটামুটি আমরা বুঝলাম যে এই জিনিসগুলো দেখে বুঝলাম যে নিজের মতো করে লিখবে, এগুলা মুখস্থ একদম থাড়া মুখস্থর কোনো কাজ নাই, নিজের মতো করে লিখবা। স্ক্রিনশট তুলে নিতে পারো, আমি স্ক্রিনশট তুলে নাও, তার নিজের মতো করে সাজিয়ে লিখবা। তারপর আমি এগুলো কেন লিখছি সেগুলো প্র্যাকটিস করবা, তাহলে তোমার জন্য সহজ মনে হবে, ঠিক আছে? সো নেক্সট ক্লাসে আমরা আরও ভালো আলোচনা করবো ইনশাল্লাহ। সো তোমরা আজকের মতো এতটুকুই, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।